আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এবার কলকাতার লড়াই দিল্লিতে। আইপ্যাকে ইডির অভিযানে বাধা দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে ইডির জোড়া মামলা। আরও জানবো এই বিষয়ে আমার সঙ্গে অর্ণব রয়েছেন ফোনে। অর্ণব, কোন কোন অভিযোগে মামলা করা হয়েছে? জোড়া মামলা অর্থাৎ দুটো মামলা কি কি? দেখো, ইডি কেন্দ্রীয় সরকারের একটি এজেন্সি। সেই কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইডির তরফে একটি মামলা করা হয়েছে রাজ্য সরকারকে, যেখানে বিবাদী করা হয়েছে। আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে যে ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাকের অফিস এবং তাদের কর্ণধারের বাড়িতে অভিযান চালাতে গিয়েছিল, তারা বাধার সম্মুখীন হয়েছিল। যে যে ইডি অফিসাররা বাধার সম্মুখীন হয়েছিলেন সেই ইডি অফিসারদের তরফে আরেকটি আলাদা মামলা করা হয়েছে এবং সেই মামলায় ঘটনাস্থলে উপস্থিত সমস্ত পুলিশ কর্মী যারা ছিলেন এবং ঘটনাস্থলে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে এই মামলায় বিবাদী করা হয়েছে। এবং কলকাতা হাইকোর্টে যেরকম আবেদন ছিল সেই একই রকম আবেদন সুপ্রিম কোর্টেও রয়েছে। ওটা ক্রিমিনালিটি খোঁজার জন্য সিবিআই তদন্ত, ইডি অফিসারদের রক্ষা কবচ এবং একই সঙ্গে যে যে ডকুমেন্ট সেদিন অভিযান স্থল থেকে নিয়ে গেছে পুলিশ অতিশক্তি হয়ে, সেগুলি তাদের হাতে ফেরত দেওয়া, কারণ তারা স্বীকার করতে পারেনি। আর একই সঙ্গে ইডি অফিসারদের বিরুদ্ধে যদি কোনো রকম কড়া পদক্ষেপ নিয়ে না ফেলে, এক্ষেত্রে কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশ, তাই তাদেরকে রক্ষা কবচ দেওয়া মূলত এই আবেদন। তবে মূল যে বিষয়টি সামনে আনা হয়েছে দুটি মামলাতেই, তার নির্দেশ হচ্ছে এই পিএনএলএ অ্যাক্টে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে ইডি কি আগামী দিনে অভিযান চালাতে পারবে না পারবে না, এই প্রশ্নের উত্তর দেশের শীর্ষ আদালতের কাছে ছুড়ে দেওয়া হয়েছে ইডি বা ইডি অফিসারদের করা মামলায়। এবং তারা সাংবিধানিকভাবে স্বীকৃত একটা সংস্থা, তারা আইন মেনে যে অভিযান চালাচ্ছিল সেই অভিযানে যে বাধা দেওয়া হয়েছে সেটা আইন বিরুদ্ধ, সেক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি, আজ সকালেই অর্থাৎ গতকাল পর্যন্ত মামলা দায়েরের খবর থাকলো আজ সকাল 8:54 নাগাদ, অন্যটি সকাল 9:10 নাগাদ। এই দুটি মামলা জেআইডি নাম্বার ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি থেকে সামনে এসছে। তবে এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা ভালো অতনু, কলকাতা হাইকোর্টের লড়াই যখন ইডি করছিল সেই সময় তাদের সঙ্গে ছিল অতিরিক্ত সলিসিটর জেনারেল এস বি রাজু। কিন্তু এই মুহূর্তে পুরো বিষয়টা গতকাল থেকে এই ইডি বনাম রাজ্য, এই যে সংঘাত বেনজির পরিস্থিতি, তার পুরোপুরি বিষয়টা দেখভাল করছে এখন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতার চেম্বার। এবং গতকাল সন্ধ্যেতেও একটা কনফারেন্স হয় এবং তারপরই এই জোড়া মামলার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে এই মামলা কবে শুনানি হবে, আজকে হওয়ার সুযোগ কতটা রয়েছে তা নিয়ে এখনো নিশ্চিতভাবে উত্তর পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে দেখার দিনের পরবর্তী সময় বা কাল সকালে সুপ্রিম কোর্টের নজরে বিষয়টি এনে জরুরি শুনানি চাওয়া হয় কিনা। ধন্যবাদ। বিবেকানন্দ সরণের রাজনীতি, সিমলা স্ট্রিটের বাড়িতে সেখানে সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য মিছিল করে, সেখানে শুভেন্দু অধিকারী, আবার দেখা গেল সেখানে শশী পাঁজাও রয়েছেন। যুব দিবস স্বামীজি স্মরণে সিমলা স্ট্রিটের বাড়িতে শশী পাঁজা। যুব দিবসে রাজনীতির চর্চা, কর্মসংস্থানের বার্তা দিলেন সুকান্ত মজুমদার, পাল্টা বিজেপিকে তোপ দাগলেন শশী পাঁজা। আমাদের যুব নেতা যারা, তারা যুব বিবেক যাত্রা করবে, তাদেরকে একটাই বার্তা থাকবে যে আগামী দিনে যুব সমাজের হাতে যদি কাজ চায়, যুব সমাজের হাতে যদি ইনোভেশন চায়, যুব সমাজের হাতে যদি শিল্পায়ন চায়, তাহলে পরে স্বামী বিবেকানন্দের যে নীতির কথা বলে গেছে সেই নীতির উপর আধারিত সরকার যেরকম কেন্দ্রে প্রতিষ্ঠা হয়েছে, সেই ধরনের সরকার পশ্চিমবঙ্গেও দরকার। আমরা চাই যে পশ্চিমবঙ্গে এমন একটি সরকার তৈরি হোক যে সরকার আগামী দিনে বিবেকানন্দের চিন্তাধারাকে বাস্তবায়িত করবে। মানুষ আসেন এবং বিশ্বাস রাখেন অফ ইউনিভার্সাল ব্রাদারহুড অফ ম্যান, এই হচ্ছে স্পিরিট। গুরুত্বহীন বক্তব্য এবং খুবই যে ভাষা ব্যবহার, আচরণ, ঔদ্ধত্য, এই দাম্ভিকতা, এটাকেই দমন করতে বললেন স্বামীজি।
আমি নিজে কত গুরুত্বপূর্ণ, আমি নিজে কত পিওর, এই সমস্ত যাচাই করবে মানুষ, তিনি যাচাই করবেন না। আবার স্বামীজি স্মরণে সৌজন্য বিনিময়ও দেখা গেল, যেমন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে শশী পাঁজার সৌজন্য বিনিময়। শশী পাঁজা আমার পরিচিত, তিনি একজন মন্ত্রী, রাজনৈতিক কর্মী, একজন চিকিৎসক। আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম, তাকে দেখা হলো, অনেক দিন পরে দেখা হলো, নমস্কার করলাম। এর মধ্যে রাজনীতির আবহাওয়ার পরিবর্তন, কোনো কথা বলা তো উচিত নয়। বিবেকানন্দর জন্মদিবস, তাতে রাজনীতির চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তৃণমূলের পোস্টার। সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির পাশেই যে পোস্টার নিয়ে তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপি, পাল্টা অযথা রাজনীতিক কূটরুচির পরিচয় বলে পাল্টা তোপ দাগছে তৃণমূল। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। কিন্তু সেই আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক অনেক ব্যানার হোর্ডিং দিই, আমার নামটা লিখতে দিই না। আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন, তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। তার ব্যাখ্যা শুধু, তাতে তার কষ্ট হচ্ছে কেন? আমরা এখানে স্বামীজির বক্তব্য এবং আজকে জন্মদিবস উপলক্ষে স্বামীজির কথা, এইটা নিয়ে চর্চা হবে। বাদুড়িয়ায় 75 বছরের এক বৃদ্ধ, ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। এবার পরিবার অভিযোগ করছে যে এসআইআরের হিয়ারিংয়ের পর থেকেই তিনি টেনশনে ছিলেন, টেনশনের জায়গা থেকেই আজ এই চরম পরিণতি। আমার সঙ্গে অনুপম রয়েছেন বাদুড়িয়া থেকে। অনুপম, তার কোনো মেডিকেল ব্যাকগ্রাউন্ড, আগে কখনো এরকম অসুস্থ হয়ে পড়েছেন নাকি এই এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তার মধ্যে একটা কোথাও ভয় কাজ করছিল? পরিবার ভালো বলতে পারবেন, পরিবারের মানুষ কি বলছেন তারা? দেখো অতনু, এই যে ভদ্রমহিলা অনিতা বিশ্বাস 75 বয়সী, যিনি গতকাল রাতে বরিশাল হাসপাতালে মারা গেছেন, এনার আগে কোনোদিন এইরকম ধরনের স্ট্রোক বা এরকম ধরনের কোনো রোগে তিনি আক্রান্ত হননি। তার পরিবারের তরফ থেকে যেটা পরিষ্কারভাবে যেটা দাবি করা হচ্ছে যে তিনি এসআইআরের যেসব ফর্ম, সব রকম নথিপত্র দিয়েই তিনি জমা করেছিলেন, কিন্তু 2002 সালের লিস্টে তার নাম ছিল না, কিন্তু তার স্বামী, তার পুত্র, তাদের নাম ছিল। 1995 সালের ভোটার লিস্টে তার নাম ছিল এবং 2002 সালের পরের ভোটার লিস্টে নাম ছিল। যে কোনো কারণবশত 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না এবং সেটা তারা জানতেনও না। এবং তারপরেই এখন যখন এসআইআরে যখন 2002 সালের ভোটার লিস্ট দরকার পড়েছে, তখন সেইটা তিনি দিতে পারেননি, যে কারণে তার পরিবারের অন্যান্যদের সবার সমস্যার সমাধান হলেও এই অনিতা বিশ্বাসের তিনি সমস্যার পড়ে গেছিলেন এবং তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। সেই হিয়ারিংয়ের জন্য তিনি 5 তারিখে তিনি বিডিও অফিসে যান এবং যত নথিপত্র আছে সব তিনি সেখানে দাখিল করেন, কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না পেয়ে তিনি বাড়িতে আসার পরেই রীতিমতো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং দুদিন রীতিমতো না খাওয়া না দেওয়া করে তিনি চিন্তিত হয়ে পারে, চিন্তায় থেকে তারপরে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তারপরে প্রথমে বাদুড়িয়ার রুদ্রপুর হাসপাতালে এবং পরে বরিশাল জেলা হাসপাতালে ভর্তি হন এবং তারপরে গতকাল রাতে, গভীর রাতে তার মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে পরিষ্কারভাবে সেটা জানাচ্ছে যে
যে এই এসআইআর এর আতঙ্কেই তিনি ব্রেন স্ট্রোক হয় এবং তারপরে তার আচ্ছা, মৃত্যু শুনবো একবার হয়েছে। পরিবার কি বলছে, এই শুনবো। নিয়ে ধন্যবাদ কিন্তু অনুপম। হেয়ারিং এর নাম এসেছিল, 2 সালে নাম নেই, আমার নাম আছে, আমার বাড়ির বউর আছে নাম। তারপরে 5 তারিখে আপনার হেয়ারিং এ ডেকেছিল, হেয়ারিং এ গিয়েছিল, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর হেয়ারিং এ শুধু টেনশন করতো হেয়ারিং এ ওই হেয়ারিং এর জন্য ওই আমার জেলের মধ্যে নিয়ে যাবে, এইসব করবে, এইসব। হ্যাঁ, এসে আশঙ্কা। যখন প্রথম এসআইএর সংবাদ শুরু হয় তখন সবার 2002 সালে ভোটার লিস্টের নাম বেরোয়, আমার ঠাকুমার নাম বেরোয়নি, সেই জন্য খুবই টেনশন করতো। যখন হিয়ারিংয়ে ডাকে তখন আমার দিদি নিয়ে যায় হিয়ারিংয়ে, যাই বিডিও অফিসে, ওখানে গেলে এবার ওখানে কি হয়েছে সঠিক বলতে পারবো না। বাড়ি আসার পরে যখন আমি বলি যে কি হয়েছে, হিয়ারিং কি সম্পূর্ণ হয়েছে, তা আমার দিদি তো ওসব কিছু বোঝে না। দিদি বললো কি যে না সেরকম কিছু বলিনি, বললো তোমরা বাড়ি চলে যাও। আমরা ওই টেনশন করেছে বলে সেই জন্যই যে ওনার ব্রেন স্ট্রোকটা হয়েছে, এটাই আমরা পুরোপুরি চিন্তা ভাবনা করেছি। আর এদিকে সুপ্রিম কোর্টে তৃণমূলের করা বাংলার এসআইআর নিয়ে মামলার শুনানি আজ। যে মামলা করেছিলেন দোলা সেন, ডেরেক ওব্রায়েন, সেই মামলার প্রেক্ষিতে জানবো একটু। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছেন দিল্লি থেকে। মৈত্রেয়ী, এই মামলা এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? আচ্ছা দেখো, আজকে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মামলার শুনানির ক্ষেত্রে দুটি মামলা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে। একটি দোলা সেন করেছেন এবং অন্যটি করেছেন ডেরেক ওব্রায়েন। এই দুটি মামলাও রয়েছে এবং তার সঙ্গে আরো একটি মামলা রয়েছে। ফলে রাজ্যের তরফ থেকে রাজ্যের এই 3টি মামলার এফআইআর ইস্যুতে আজকে শুনানি হবে। এর আগে নোটিশ জারি করা হয়েছিল কমিশনকে, কিন্তু এবার নোটিশের জবাবের পর আজকে মামলা শুনানি হবে। এবং এর মধ্যেই আমরা দেখেছি যে এফআইআর এর ড্রাফট তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে এবং এই যে নামের যে তালিকা রয়েছে, অর্থাৎ যাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে, সেই নিয়েও কিন্তু একটা বিতর্ক দেখা গিয়েছে। ফলে এই বিষয়গুলো আজকে যে সর্বোচ্চ আদালতের সামনে রাজ্যের তরফ থেকে যে আইনজীবী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে তুলে ধরা হবে সেটা কিন্তু বলাই বাহুল্য। ফলে আর কিছুক্ষণের মধ্যেই সেই শুনানি শুরু হবে। তারপরে দেখা যাবে যে কোন দিকে এই যে শুনানি পর্ব সেটা এগোয় বা সর্বোচ্চ আদালতের তরফ থেকেই অবজারভেশন দেওয়া হয়। ধন্যবাদ।